নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা সকলেই জানেন রাম মন্দির নিয়ে কার্যত দেশ তোলপাড় চলছে। হিন্দু সমাজ কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গেছে যে প্রভু রামচন্দ্রকে সামনে দাঁড় করিয়ে যে সকল মানুষেরা নির্বাচনের রাজনীতি করলো, আজকে সেই প্রভু রামচন্দ্রের মন্দিরে প্রায় ৩,৫০০ কোটি টাকার দুর্নীতি। তারপরেও অনেকে একেবারে মুখ খুলছেন না, কথা বলছেন না। আর দেশীয় রাজনীতি যখন রাম মন্দির নিয়ে উথাল পাতাল, হিন্দুদের ভাবাবেগে যখন প্রবল আঘাত, পশ্চিমবঙ্গেও এমন একটি একখণ্ড চিত্র দেখা গেল যে খবরটি আসছে পানিহাটি থেকে। পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ, যাকে আপনারা সকলেই চিনে থাকেন আরজি করের অভয়া দিদির মা হিসাবে। হ্যাঁ, আরজি করের অভয়া দিদির মা, তার স্বামী শেখর দেবনাথ, তিনি নাকি পানিহাটির একটি মন্দিরে গিয়ে প্রণামী বাক্সটাকে হ্যান্ডওভার করে দেওয়ার দাবি জানিয়েছেন। এমনই বিস্ফোরক কল রেকর্ডিং ভাইরাল হয়েছে আজকে পশ্চিমবঙ্গে। কার কল রেকর্ডিং, এই কল রেকর্ডিং এর কতটা সত্যতা রয়েছে, সে সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের এই এপিসোডে। সাথে সাথে আপনাদেরকে দেখাবো যে ভারতবর্ষে যখন এত প্রশ্নপত্র ফাঁস চলছে, ইতিমধ্যেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্রের দাবির জন্য ককরোচ জনতা পার্টি দিল্লিতে লড়াই করছে, আন্দোলন চালাচ্ছে, তার মধ্যেই আরো এক প্রশ্নপত্র ফাঁস। না না না, এই দুদিন আগে মহারাষ্ট্রে ঘটে যাওয়া প্রশ্নপত্র ফাঁস নয়, এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজস্থানের জয়পুরে। আর সেই প্রশ্নপত্র ফাঁসের জন্য কার্যত যুব সমাজের ছাত্রছাত্রীরা কি ঘটনা ঘটাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আজকের এই এপিসোডে। এছাড়াও এই এপিসোডে দেখাবো আমাদের ব্যারাকপুরের বিধায়ক মাননীয় কৌস্তব বাগচি, তিনি তো যুব সম্প্রদায়ের যে কর্মসংস্থানের একটা দাবি ছিল, সেই সমস্ত কিছু দাবিকে এক নতুন দিশা দেখালেন, নতুন রাস্তা দেখালেন। যুব সমাজের যারা রয়েছে তাদেরকে নতুন কর্মসংস্থানের আইডিয়া দিলেন। কি সেই কর্মসংস্থান আমি আপনাদেরকে দেখাবো। যাদের বাড়িতে যুবক রয়েছেন বা যে যুবকেরা এই ভিডিও দেখছেন, ওই কর্মসংস্থানটা অতি অবশ্যই লক্ষ্য করবেন যেটা কৌস্তব বাগচি বলছেন। এ সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি থাকবে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে যোগদান করে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন এবং যে কোনো আপডেট সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আসুন আপনাদেরকে প্রথমেই দেখাই আজকের হইচই ফেলে দেওয়া রাজ্যের একটি ঘটনা, যে ঘটনাতে একটি কল রেকর্ডিং শিরোনামে উঠে এসেছে। আপনারা জানেন, আমি আগেই বললাম যে রাম মন্দির নিয়ে কি ধরনের দুর্নীতি হয়েছে। রাম মন্দিরের দায়িত্বে যারা ছিলেন তারা প্রায় প্রণামী বাক্সে পড়া ৩,৫০০ কোটি টাকা হাফিস করে দিয়েছে। কেউ বড় বড় গাড়ি কিনেছে, কেউ বড় বড় বাড়ি কিনেছে, রিসর্ট কিনেছে, নানা রকম জিনিস তারা করেছে প্রভু রামচন্দ্রের কাছে, যে প্রণামী আমাদের মতো সাধারণ হিন্দুরা তার চরণে অর্পণ করেছিলেন। আর এই ঘটনার ছায়া এখন পশ্চিমবঙ্গের পানিহাটিতে। সত্যি বলছি, বিশ্বাস হয়তো করতে আপনাদের একটু অসুবিধা হবে। আমি আপনাদেরকে একটি কল রেকর্ডিং শোনাবো, যে কল রেকর্ডিংটি অন্যতম বিজেপির নেতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইউটিউবার সন্ময় বন্দ্যোপাধ্যায়ের এমনটাই শোনা যাচ্ছে। কল রেকর্ডিং এর কোনো সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু এই কল রেকর্ডিংটি যে কিছুটা হলেও সত্য তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক অ্যাকাউন্টে গেলেই। সন্ময় বাবুর ফেসবুক অ্যাকাউন্টে তিনি প্রকাশ্যে এই পানিহাটির ঘটনাটি উল্লেখ করেছেন, এমনকি তিনি দাবি জানিয়েছেন এই যে দাবি তিনি করছেন তার কল রেকর্ডিংও ওনার কাছে উপলব্ধি রয়েছে। আপনাদের কাছে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সেই স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন। আর এরপরেই আমি আপনাদেরকে শোনাবো সেই কল রেকর্ডিং, যে কল রেকর্ডিং এ এক সেবায়েত মন্দিরের, পানিহাটির এক মন্দিরের সেবায়েত সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোনা যাচ্ছে কলে কথা বলতে, এবং সেখানে ওই সেবায়েত দাবি করছেন যে পানিহাটির যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে রত্না দেবনাথ, পানিহাটির বিধায়িকা, ওনার স্বামী গিয়েছিলেন এবং স্বামী গিয়ে প্রণামী বাক্সগুলো হ্যান্ডওভার করে দেওয়ার কথা বলে এসেছেন। এমনই চাঞ্চল্যকর দাবি এই কল রেকর্ডিং এ শোনা যাচ্ছে। কোনো কিছু সময় নষ্ট না করে প্রথমে এই যে ভাইরাল কল রেকর্ডিংটিতে, যেটাতে দাবি করা হচ্ছে এক সেবায়েত এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার বা সাংবাদিক বা বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের দুজনার মধ্যে কনভারসেশন শুনুন। বঙ্কুবাবু বলছেন? হ্যাঁ, বঙ্কু বলছি। আচ্ছা, আপনি তো সেবাইত বোধহয় হ্যাঁ 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 হ্যাঁ, আপনি জানেন তো, এই মন্দিরে এসছেন তো। হ্যাঁ, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। বুঝতে পেরেছি। আচ্ছা, নাম লেখা আছে কেন? আচ্ছা, ফোন নাম্বার লেখা আছে। একটা খবর পেলাম, সেটা হচ্ছে আপনাদের দুটো যে প্রণামীর বাক্স, সেই দুটো বাক্স কি কেউ চেয়ে পাঠিয়েছে? হ্যাঁ, আর বলবেন না, কালকে রত্না দেবীর স্বামী এসে বলছে, প্রথমে এসে প্রশ্ন করলো সবার সামনে, চাবি কার কাছে আছে, চাষ বাক্সের চাবি, মন্দিরের চাবি। তাহলে কেন বলুন তো? মন্দিরে তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির, এখানে চাবি খুঁজতে হচ্ছে কেন? না, আমরা ট্রাস্টি করব, আপনাকে যা ক্যাশ পয়সা ক্যাশ পড়বে আমাদের জমা দিতে হবে। কে বলছে জমা দিতে হবে? এটা সঞ্জয়, ওনার স্বামী শেখর দেবনাথ। না না, হ্যাঁ, শেখর দেবনাথ। আচ্ছা, তারপর আমি বললাম যে দেখুন, আমরা এত সারা জীবন সারা বছর খেটে, হ্যাঁ, খরচা করে ঠাকুরকে সাজানো গোজানো সব কিছু করে
এখন আপনাদের হাতে ক্যাশ ফেরত দেবো যে এটা কি করে বলছেন? বলছে না, এটা করতেই হবে, বুঝেছেন? বলে সব চলে গেল। তারপরে কৌশিককে ফোন করলাম, কৌশিক ভোলাকে ফোন করলাম। কৌশিক বলতে কৌশিক চ্যাটার্জি? কৌশিক চ্যাটার্জি। ও বললো যে হ্যাঁ এরকম ধরনের একটা আলোচনা হয়েছে। তা এখন সন্ধ্যেবেলা ও এলো, বললো ক্যাশ বাক্স ওরা ওদের লোক আসবে, খুলে নিয়ে যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, যদি সবই যদি নিয়ে যাওয়া পয়সা করি, তাহলে এখানে চিড়ে মুরগি ফল এসব পড়েছে, তাহলে এগুলো নিয়ে যেতে হবে। নিলে সবটাই নিতে হবে, একটুখানি রাখলে তো হবে না। যদি নেন সবটাই নেবেন। আর আমার মন্দিরে যদি আপনারা যদি ট্রাস্টি করেন বা করেন, আমার তো মন্দিরে তো আলাদা পাঁচিল তুলে দিতে হবে। তুলে দিয়ে আপনারা যা করার করবেন। মন্দিরে আমি ছাড়তে পারবো না। মন্দির তো আমার বংশ পরম্পরা, গুরু পরম্পরার মন্দির। আমার মন্দিরের ভেতরে প্রণামী বাক্স কে নিয়ে যাচ্ছে? সব প্রণামী, খালি প্রণামী বাক্স না, বাইরে যত বাক্স আমার বসানো আছে সব নিয়ে যাবে। মানে দণ্ড মহোৎসব তলায় প্রণামী বাক্স সব নিয়ে যাবে? নিতে এসেছিল কি? নিতে আসবে। আপনারা বলবেন তাহলে লিখিত ভাবে দিতে হবে। আপনারা যদি দেন, আমি আপনার কাছে বলছি, কে নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, তার দায়িত্ব নিতে হবে কারুর নামে। ঠিক আছে, আপনি ভাবছি ভিডিও করে নেবো, ভাবছি। ভিডিও তো করবেন, কিন্তু লিখিত ভাবে নিতে হবে। মন্দিরটা পরিচালনা করেন সেবায়িতরা তো। তো মন্দিরের ভেতরে সেবায়িতের বাক্স নিয়ে যাবেন। কি আশ্চর্য শুনলেন আপনারা! যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, আমি আবার বলছি এই কল রেকর্ডিং এর সত্যতা কিন্তু আমি যাচাই করিনি। এই কল রেকর্ডিং একটি ভাইরাল কল রেকর্ডিং, এবং এই কল রেকর্ডিং এর একটু হলেও সত্যতা রয়েছে, সেটা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের যে ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট রয়েছে, সেই পোস্ট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, যেটা সন্ময় বন্দ্যোপাধ্যায় নিজেই পোস্ট করেছেন। আর এই কল রেকর্ডিং এ যে দুজনার ভয়েস, সেটাও আপনারা শুনলেন। সেবায়েত একদিকে মন্দিরের, আর একদিকে দাবি করা হচ্ছে সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যেখানে দুজনার মধ্যে কথা চলছে যে পানিহাটির যে মন্দিরটি রয়েছে, সেই মন্দিরের যে প্রণামী বাক্স, সেই প্রণামী বাক্স নাকি রত্না দেবনাথের স্বামী, যিনি বিধায়কও নন, যিনি কোনো নেতাও নন, তার হাতে সঁপে দিতে হবে, তাদের কাছে সঁপে দিতে হবে। তারা আগামী দিনে যেভাবে চালাবেন এই মন্দিরটি, সেইভাবেই নাকি চলবে, এমনটাই কল রেকর্ডিং এ শোনা যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, পানিহাটির রত্না দেবী, তিনি বিধানসভায় এসেছিলেন নিজের মেয়ের যাতে জাস্টিস অতি দ্রুত হয়। তিনি বলেছিলেন, আমি যদি সরকারে আসি কিংবা সিস্টেমের মধ্যে প্রবেশ করি, তাহলে এই স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি, যে ঘুণ ধরে রয়েছে, সেটাকে উৎখাত করে ফেলবো, এবং আমার মেয়ের সঙ্গে যে কাণ্ডটি ঘটেছে তার সত্যতা প্রকাশ পাবে। কিন্তু যত ধীরে 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 গঙ্গা দিয়ে জল পেরিয়ে যাচ্ছে, ততই দেখা যাচ্ছে পানিহাটির এই দেবনাথ পরিবারের সঙ্গে রাজনীতির ছায়া কিন্তু জড়িয়ে পড়ছে। কিছুদিন আগে পানিহাটির রত্না দেবনাথ তিনি নিজে আদালত থেকে বেরিয়ে এসে বললেন যে সিবিআই কোনো রকম তার মেয়ের জন্য কাজ করছেন না, যদিও এই বর্তমান সরকার এবং সিবিআই দুটোই পানিহাটির রত্না দেবনাথ যে দলের বিধায়ক, সেই দলের কন্ট্রোলেই কিন্তু আসে। আর এখন আরো এক নতুন বিতর্কে জড়িয়ে যাচ্ছেন এই দেবনাথ পরিবার। এটা শুধুই মাত্র অভিযোগ, সত্যতা কিন্তু এখানে এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। এক সেবায়েত অভিযোগ করছেন, উল্টো দিকে টেলিফোনে দাবি করা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে, যে পানিহাটির মন্দির থেকে প্রণামী বাক্সগুলো নাকি শেখর দেবনাথ অর্থাৎ রত্না দেবনাথের স্বামী তিনি চেয়ে পাঠিয়েছেন, তিনি নিজে পর্যন্ত সেখানে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ যদি এটাই হয়ে থাকে, তাহলে মারাত্মক অভিযোগ। একজন বিধায়ক, যিনি তার মেয়েকে সামনে নির্বাচনে দাঁড় করিয়ে জয়লাভ করেছেন, এবং এই পশ্চিমবঙ্গের আর কোনো মেয়ের সঙ্গে যাতে তার মেয়ের মতো ঘটনা না ঘটে, এমনটাই তিনি আমাদেরকে আশা দিয়েছিলেন। তিনি এখন রাস্তায় নেমে মন্দিরে কোথায় কালেকশন কি হচ্ছে, কোথায় প্রণামী কি পড়ছে, সেই সমস্ত বিষয়ে এখন হস্তক্ষেপ করছেন। এইভাবেই কি তিনি আগামী 5 বছর চালাবেন? এই রাজ্যে পরিবর্তনের পরে প্রায় 7-7টি নোংরা কাণ্ড ঘটে গিয়েছে, কুকর্ম ঘটে গিয়েছে, নাবালিকাদের সঙ্গে কুকর্ম ঘটে গিয়েছে। একবারও আমরা মুখ খুলতে দেখিনি পানিহাটির রত্না দেবনাথ এবং শেখর দেবনাথকে। আর তার নামেই আজকে এত বড় মারাত্মক অভিযোগ লাগছে যে তিনি মন্দিরের মধ্যে গিয়ে এখন প্রণামী বাক্সের মধ্যে হস্তক্ষেপ করছেন। অভিযোগের ভিত্তিতে এনকোয়ারি হোক, সত্যতা সামনে আসুক, কারণ এইভাবে হিন্দু সম্প্রদায়ের যে প্রণামী বাক্স রয়েছে, সেই প্রণামী বাক্সের উপর যে কেউ যখন তখন গিয়ে থাবা বসানোটা উচিত নয়, এবং বসানো যেতেও পারে না। তবে এই কল রেকর্ডিং এর কথাবার্তা শুনলে আরো একটি বিষয় দেখা যাচ্ছে, যে এখানে ওই মন্দিরের সেবায়েত যিনি রয়েছেন, তিনি বলছেন যে ট্রাস্ট গঠন করা হবে বলে পানিহাটির শেখর দেবনাথ অর্থাৎ রত্না দেবনাথের স্বামী তিনি এই প্রণামী বাক্সগুলো চেয়ে পাঠিয়েছেন। কিন্তু এখানেও একটা প্রশ্ন থাকে যে কোনো ব্যক্তি কি মন্দিরের প্রণামী বাক্স এইভাবে চেয়ে পাঠাতে পারেন? হ্যাঁ, যদি ট্রাস্ট গঠন করতেই হয়, আগে ট্রাস্ট গঠন হবে আইনতভাবে, তারপরে এই যে প্রণামী বাক্স যাদের আন্ডারে রয়েছে, তারা ওই ট্রাস্টের হাতে লিখিত পরিতভাবে তুলে দেবে। কোনো ব্যক্তি শুধুমাত্র বিধায়কের স্বামী হচ্ছেন বলে
এবং হাতে ক্ষমতা রয়েছে বলে কোনো মন্দিরের প্রণামী বাক্স এইভাবে নিজের কন্ট্রোলে নিয়ে যেতে পারেন না। কিন্তু আজকে পরিস্থিতি এক অন্যদিকে, যেখানে হিন্দু ধর্মের এত সব থেকে প্রিয় জায়গা রাম মন্দির, সেই রাম মন্দিরে চুরিকেও আজকে জাস্টিফাই করা হচ্ছে। হ্যাঁ, আমি আপনাদেরকে সত্যি বলছি, রাম মন্দিরে যে চুরি হয়েছে সেই চুরিকে বেশ কিছু হিন্দু ধর্মের ধর্মগুরু আজকে সামনে এসে জাস্টিফাই করছেন যে হিন্দুদের টাকা হিন্দুরা নিয়ে গেছে। এতে অন্য মানুষের বক্তব্য রাখার কি রয়েছে? আপনারা শুনলে চমকে যাবেন এই বক্তব্য। দেখুন, हमारा पैसा, हिंदू का पैसा अगर किसी हिंदू ने ले भी लिया, भाई तुम लोगों को क्यों मिर्ची लग रही है? तुम लोगों ने जितनों ने भी ये आवाज उठाई है, मैं उनसे ये पूछना चाहता हूं कि उन्होंने राम मंदिर में जाकर के कितना चंदा दिया, कितने आभूषण चढ़ाए राम जी को? कोई है जवाब किसी के पास? लेकिन सबको केवल एक बात बोलनी है, राम मंदिर में चंदा चोरी हो गया है, अबे तुम्हें क्या फर्क पड़ रहा है? हिंदू का दिया हुआ पैसा हिंदू के पास गया। ये जो हिंदू का दिया हुआ पैसा जिससे मस्जिद बन रही है, मदरसे बन रहे हैं, चर्च बन रही है, उन पर किसी ने आवाज नहीं उठाई। চিন্তা করুন কত বড় মারাত্মক কথা। এই পশ্চিমবঙ্গের একাধিক মানুষ অযোধ্যার রাম মন্দিরে গিয়েছেন, তারা সেখানে প্রণামী দিয়ে এসেছেন। আর এই ধরনের কিছু হিন্দুত্ববাদী যারা নিজেদেরকে দেখায় অতি বড় হিন্দু, অথচ প্রভু রামচন্দ্রের যে প্রণামী রয়েছে সেইটাকেই চুরি করে নিজেদের দিন যাপন চালাচ্ছে। আর সেখানে কোথায় প্রতিবাদ করার দরকার, তারা কোথায় রাস্তায় নেমে আন্দোলন করবে, কোথায় বর্তমান যে রাম মন্দিরের ট্রাস্ট রয়েছে তাদেরকে সরানোর দাবি করবে, সেখানে তাদের পক্ষপাতিত্ব নিয়ে এই ব্যক্তি বলছেন যে হিন্দুদের টাকা হিন্দুরা যদি চুরি করে নিয়ে থাকে, অন্য মানুষের এত বক্তব্য দেওয়ার কি রয়েছে? আমি দাবি জানাচ্ছি, আমি একজন হিন্দু, আমার বাড়িতে সেই ধরনের পয়সা কড়ি নেই। আমি চাইলে কি রাম মন্দির কিংবা অন্য কোনো মন্দির থেকে চুরি করে নিয়ে চলে আসতে পারবো? যদি এই ধরনের কথা এই ব্যক্তিরা বলে, তাহলে আমাদের এই লজিকটাও নিশ্চয়ই খাটে। এখন আপনারাই বিচার করুন যে কিভাবে ধর্মকে সামনে রেখে কিছু মানুষ নিজেদের ব্যবসাকে রাস্তায় নামিয়ে আনার চেষ্টা করছে। আমি আপনাদেরকে এরপরে নিয়ে যাব জয়পুরে। আজকে মারাত্মক একটি কাণ্ড ঘটে গিয়েছে। মাত্র 2-3 ঘন্টা আগে জয়পুরে একটি পরীক্ষা ছিল, আর সেই পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁস। আমরা দেখলাম নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো। সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য 17 জনের প্রাণ চলে গেল। তার আগেই ধর্মেন্দ্র প্রধানের আন্ডারে প্রায় 70টি পরীক্ষার পেপার লিক হয়েছে। ককরোচ জনতা পার্টি যন্তর মন্তরে আন্দোলন করছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফার দাবিতে। এর মধ্যেই মহারাষ্ট্রে গত রবিবার ছিল টেট পরীক্ষা, সেটিও বাতিল করা হলো একদিন আগে, অর্থাৎ 24 ঘন্টা আগে, শুধুমাত্র প্রশ্নপত্র বাদ হয়ে যাওয়ার জন্য। আর আজকে রাজস্থানে যে পরীক্ষাটি ছিল সেটাও পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরে ছাত্রছাত্রীরা জানতে পারলো যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এটাকে বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ একটা জল ভাতে পরিণত হয়েছে এই প্রশ্নপত্র ফাঁস। আমি দেখাবো ছাত্রছাত্রীরা কিন্তু আর ধৈর্য রাখতে পারছে না, তারা ওই পরীক্ষা সেন্টার থেকে কার্যত ভাঙচুর করতে শুরু করলো এবং আইন নিজেদের হাতে বাধ্য হয়ে তুলে নিল। দেখুন, এখন সারা বছর পরীক্ষার জন্য পড়াশোনা করে এই ছাত্রছাত্রীরা যদি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখে যে পরীক্ষার মাত্র 2-3 ঘন্টা আগে পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, কেউ কেউ কত দূর থেকে এই পরীক্ষা দিতে আসে, ট্রেনে করে কেউ 24 ঘন্টা আগে থেকে চলে আসে এবং সেখানে লজ ভাড়া নিয়ে থাকে, আর তারা যদি এগুলো জানতে পারে, তারা আইন হাতে তুলে নেবে না বলুন তো? তারা অধৈর্য হয়ে পড়বে না বলুন তো? ছোট ছোট ছেলে মেয়ে তারা নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য পড়াশোনা করছে আর পরীক্ষা দিচ্ছে, একাধিক টাকা দিয়ে ফর্ম তুলছে, ফিস দিচ্ছে, এবং পরীক্ষা কেন্দ্রে কত টাকা খরচ করে পৌঁছানোর পরে যদি জানতে পারে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, তার যে বর্তমান অবস্থা সেটা তো এই ধরনেরই হবে। এটা রাজস্থানের জয়পুরের অবস্থা, কিছুদিন আগে মহারাষ্ট্রে এই অবস্থাই হয়েছিল। আর একেবারেই ন্যায্য নৈতিক দাবি নিয়ে ককরোচ জনতা পার্টি এই জন্যই ভারতবর্ষের যিনি এডুকেশন মিনিস্টার রয়েছেন তার পদত্যাগ দাবি করছেন। আর আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার পদত্যাগ নেওয়া তো দূরের কথা, এই 3 দিন আগে তার জন্মদিন ছিল, সেই জন্মদিনে ধর্মেন্দ্র প্রধানকে তার ভালো কাজের জন্য শুভেচ্ছা পর্যন্ত জানিয়েছিলেন। টুইট দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে রয়েছে। তাহলে এই সমস্ত যে এক্সাম সিস্টেমের ব্যবস্থা, যে সিস্টেমের পরিকাঠামো, সেগুলো দেখার পরে একটা কথাই বলতে হয় যে দেশের এই যে সাধারণ বাচ্চাগুলো রয়েছে, যে ভবিষ্যৎগুলো রয়েছে, সেই ভবিষ্যৎগুলো আজকে সত্যিই কি সুরক্ষিত হাতে রয়েছে? তবে এটা তো রাজস্থানের ঘটনা ছিল, কিন্তু এই ধরনের ঘটনা যদি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়, তাহলে বেকার যুবক যুবতীরা কি করবে? পরীক্ষা দিতে গিয়ে যদি দেখে এক্সাম সেন্টারে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, তাহলে আর তাদের মনে হয় হতাশা করতে হবে না, কারণ পশ্চিমবঙ্গের বিধানসভার এক সম্মানীয় মাননীয় বিধায়ক কৌস্তব বাগচি মহাশয় আমাদের যে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিলেন। একেবারে সরাসরি রাগঢাক না করে কি কাজ করতে হবে এই বেকার যুব সমাজদেরকে, কত টাকা ইনকাম হবে, এ সমস্ত কিছু বলে দিলেন আমাদের পশ্চিমবঙ্গের বিধায়ক কৌস্তব বাগচি। দেখুন, ছেলেমেয়েরা রয়েছে, বিভিন্ন লোকজন ছেলেমেয়েরা তারা কাজকর্ম খুঁজছে,
আমি তাদেরকে উৎসাহিত করছি যে তারা যেন ঝটকা মাংসের দোকান খোলে, চিকেন বলুন, মটন বলুন, এই ধরনের ঝটকা মাংসের দোকান তারা যেন খোলে এবং ভালো ব্যবসা, ভালো পয়সা রোজগার করতে পারবে তারা। এই ঝটকা মাংস যারা, এবং আমি হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের বলছি যে এই হালাল মাংস যেখানে বিক্রি হয় সেগুলো আমাদের সেখান থেকে কেনার দরকার নেই। ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষজন রয়েছে তারা কিনুক না, নিশ্চয়ই কিনুক। খুলুন, যাদের বাড়িতে পড়াশোনা করছেন ছাত্রছাত্রীরা রয়েছে, নিট পেপার যাদের বাড়িতে ফাঁস হয়ে গিয়েছে, যদি এই চাকরির কোনো রকম আপনাদের আশা না থাকে, তাহলে মাননীয় বিধায়ক সাহেব যেভাবে বলছেন ঝটকা মাংসের দোকান খুলুন, অনেক টাকা ইনকাম হবে, এটাই তিনি বোঝাতে চাইছেন। এই ধরনের বক্তব্য যেন পলিটিশিয়ানদের জন্মগত অধিকার, আমরা একথা ফেলে দিতে পারি না। মুখ্যমন্ত্রী যখন ছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও বলেছিলেন তেলে ভাজার দোকান খুলুন, যেটা নিয়ে ব্যাপক ব্যঙ্গাত্মক মিম তৈরি হয়েছিল, শোরগোল পড়ে গিয়েছিল সেই সময় রাজ্যে। আমরা দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকেও বলতে শুনেছিলাম যে পকোড়ার দোকান খুলুন, সেটা নিয়েও শোরগোল পড়ে গিয়েছিল। আর আজকে কৌস্তব বাগচি বলছেন যে যারা শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছেন তারা হালাল মাংসের দোকানের বিপরীতে ঝটকা মাংসের দোকান খুলুন, ইনকাম বা রুজি রোজগার অনেক হবে। তাহলে আর পড়াশোনার দরকার কি? দেশে আর এত টাকা খরচা করে শিক্ষা বাজেটের দরকার কি? সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আমাদের সাধারণ মানুষের পরিবার যারা এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে, তারা সেই টাকা কি এবারে ইনভেস্ট করে ঝটকা মাংসের দোকান, তেলে ভাজার দোকান কিংবা পকোড়ার দোকান খুলবে? এটাই প্রশ্ন উঠে যাচ্ছে বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টির নেতা নেত্রীদের এই ধরনের বক্তব্য শোনার পরে। আর ব্যারাকপুরের সম্মানীয় বিধায়ক মাননীয় কৌস্তব বাগচির কাছ থেকে এতটুকুই জানতে চাইবো যে এই যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে এসেছে, বলেছিল সংকল্পে পত্রে যে বছরে 20 লক্ষ চাকরি দেবে, অর্থাৎ 5 বছরে 1 কোটি। আর পশ্চিমবঙ্গে যদি বছরে 20 লক্ষ চাকরি হয়েই থাকে, তাহলে কেন আজকে তিনি ঝটকা মাংসের দোকান খুলতে বলছেন যুব সমাজের লোককে? আগামী 1 বছরের মধ্যে তো নিশ্চয়ই 2 মাস কেটে গিয়েছে, আর এই 10 মাসের মধ্যে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের 20 লক্ষ বেকার যারা রয়েছে তাদের কর্মসংস্থান হবে। তাহলে ঝটকা মাংসের দোকানটা খোলার প্রয়োজনীয়তাই বা কি থাকবে, এ বিষয়ে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও লাইক করে দেবেন, পারলে প্রিয়জনদেরকে শেয়ার করে দেবেন ভিডিও, এবং আমাদের চ্যানেলকে বড় হতে আরো সাহায্য করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।